আমি যখন তাকে প্রথম দেখেছিলাম তখন সে ক্লাস 6-এ পড়তো। সালটা ছিল 2018। এলাকা বাগানের তার সমবয়সী মেয়েগুলোর সাথে কানামাছি খেলছিল সে। ছোট্ট একটা পিচ্চি মেয়ে, গায়ে লং ফ্রক, চুলগুলো উঁচু করে ঝুঁটি বেঁধে রাখা, পরনের ওড়না দিয়ে চোখ বেঁধে রেখেছিল। সমবয়সী মেয়েগুলো তাকে ছুঁয়ে দিয়ে দূরে সরে যাচ্ছিল আর সমস্বরে বলেছিল, কানামাছি ভো ভো, যাকে পাও তাকে ছো। আমি হাসলাম তাদের দিকে তাকিয়ে, অন্য কোনো অনুভূতি নয়। বাচ্চা মেয়েগুলো খেলতে দেখতে ভালোই লাগছিল। পাশে আমার বন্ধুরা কিছু একটা নিয়ে তুমুল আলোচনা করছে, কিন্তু আমার কানে একটা কথাও ঢুকছে না। শুধু ওদের কথায় হা হু করে উত্তর দিচ্ছিলাম। আমার পুরো ধ্যান জ্ঞান ছিল বাচ্চাগুলোর খেলার উপর। আমি রাফিন, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলাম সে বছর। আমাদের এলাকা ছিল একটু গ্রামের দিকে, অর্থাৎ গ্রাম আর শহরের মধ্যবর্তী জায়গা। স্কুল কলেজ শিক্ষার হার অতটা ভালো ছিল না। এসএসসিতে ভালো রেজাল্ট করার দরুন শহরে পড়তাম, কিন্তু একাদশ শ্রেণীতে উঠে আমার পড়ালেখায় এতটা অধঃপতন হয়েছিল যে ফাইনাল এক্সামে ফেল করে বসলাম। কিন্তু আমার পিতা মহোদয় টাকার উপর টাকা ঢেলে আমাকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করলো, কিন্তু এর শাস্তি থেকে বঞ্চিত করা হলো না আমাকে। কলেজ থেকে ফেরার পরেই আমাকে জানিয়ে দেওয়া হলো আমি আর বাড়িতে থেকে পড়তে পারবো না, হোস্টেল থেকে পড়তে হবে। এলাকার ছেলেদের সাথে মিলেমিশে আমি নাকি খারাপ হয়ে যাচ্ছি। অন্য সময় হলে আমি প্রতিবাদ করতাম, আমার বন্ধুদের নিয়ে এরকম কথা আমি সহ্য করতাম না। কিন্তু সেদিন প্রতিবাদ করার কোনো মুখ ছিল না আমার। সব কিছুতে আমার সাইড নেওয়ার আম্মা সেদিন আমার বিরুদ্ধে ছিল। অতঃপর আস্তে আস্তে আমার যাওয়ার দিন ঘনিয়ে আসতে থাকে। বাড়ি থেকে অতটা বের হতাম না। একদিন আমার কয়েকজন বন্ধু আমার বাড়িতে আসতো। খুশি হলাম খুব ওদের দেখে। ওরা সবাই ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল। দূরে কোথাও না, এলাকায় ঘুরবো শুধু, ছোটোবেলার স্মৃতিচারণ করব। আমি হাসি মুখে বেরোলাম ওদের সাথে, কিছুটা হেঁটে বাগানের সামনের রাস্তায় দাঁড়ানোর আড্ডা দেওয়ার জন্য। আর তখনই আমার চোখগুলো পড়লো পিচ্চি মেয়েগুলোর খেলার উপর। চোখ বাঁধা ছিল দ্বিধায় মেয়েটা দৌড়ে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। আমি বাগানের দিকে দৌড় দিলাম। আমার দেখা থেকে আমার অন্য বন্ধুরা আমার পিছু পিছু চলে এলো। ততক্ষণে অন্য অন্য বাচ্চারা ওকে ঘিরে দাঁড়িয়েছে। আমি গিয়ে মেয়েটাকে টেনে তুললাম, চোখের বাঁধন খুলে দিলাম। মেয়েটি টলমল চোখে তাকালো আমার দিকে। সে চোখে কী ছিল জানি না, কিন্তু আমার দৃষ্টি থমকে গেলাম আমি। বয়সটা ছিল তেমন, কিশোরের বয়সের আবেগ। মেয়েটার ঠোঁট টেনে ক্রমাগত কান্না আটকানোর চেষ্টা করছি। আমি তার থুতনি ধরে বললাম, ঠিক আছো পিচ্ছি? মেয়েটা উপর নিচ মাথা ঝাঁকালো, আমার থেকে দূরে সরে গিয়ে গায়ে ধুলো ঝাড়ল। কিন্তু আমি স্পষ্ট দেখলাম মেয়েটার কুনোই থেকে রক্ত বেয়ে পড়ছিল। আমি বাচ্চা মেয়েগুলোটাকে আবার বললাম, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, বাড়ি যাও, নয়তো ইনফেকশন হয়ে যাবে। মেয়েটা বাধ্যের ন্যায় মাথা ঝাঁকালো, চলে যাচ্ছিল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবলাম, যাকে দেখে হৃদয়ে প্রথমবার আবেগের ঢেউ পড়ল তার নামটাই তো জানা হলো। আমি পিছন থেকে পিচ্চি বলে ডাকলাম। সে ঘাড় বাঁকিয়ে তাকালো আমার দিকে। একটু দূরে দাঁড়িয়ে থাকায় আমি চিৎকার করে বললাম, তোমার নাম কি? প্রিয়তা। বলে দৌড় দিল সে। এক দৌড়ে বাগানের কাছে নতুন বাড়িতে ঢুকলো। আমি নিষ্পলক চেয়ে থাকলাম সেদিকে। বন্ধুদের জিজ্ঞাসা করলাম, পিচ্চিটা কে রে? আগে তো দেখিনি কখনো এই এলাকায়। বন্ধুদের একজন বলল, এলাকায় নতুন এসেছে, ওই যে নতুন বাড়িটা ওটা ওদের। আমি তাকালাম, নতুন দোতলা বাড়িটা। ও, তাহলে বাচ্চা মেয়েটা এখানেই থাকে। সবাই বাড়ি ফিরে গেল। আমার হোস্টেলে যাওয়ার দিনটা চলে আসলো। আমি চলে গেলাম আমার প্রিয় এলাকা, ছোটোবেলার বন্ধুদের ছেড়ে। শহরে আমার পর জীবনের জাতাকলে পড়ে সে এক প্রকার আমার মস্তিষ্ক থেকে ছুটে গেল। মনে পড়ল না তাকে আর। ধরতে গেলে ফার্স্ট ইয়ারে আমি বই খুলেও দেখিনি, তাই সেকেন্ড ইয়ারে সব পড়া একসাথে টেনে নিতে হচ্ছিল। সাথে আবার আছে অ্যাডমিশনের প্রিপারেশন। মানে সব কিছু মিলিয়ে চোখে সর্ষের ফুল দেখার মতো অবস্থা। দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল। আমি তখন পুরোদমে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমার বড় ভাই রাহেত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নামি দামি অফিসে ভালো জব করে। আমাকে যে কিছু না কিছু করতেই হবে। অবশেষে আমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিল, গোল্ডেন পেয়েছিলাম। সেদিন বড় ভাই ফোন করে শুনিয়ে শুনিয়ে অ্যাটিটিউড দেখে বলেছিলাম, কী যেন বলেছিলে আমি নাকি এইচএসসিতে পাশ করব না, দেখলি গোল্ডেন পেয়েছিলি। ওর সাথে বরাবর আমার মারপিটের সম্পর্ক। আমার থেকে গুনে গুনে 6 বছর বড় হলে আমি ওকে এগানাও সম্মান দিতাম না। ও নিজেও থেমে থাকেনি, আমাকে খোঁটা দিয়ে বলেছিল, এসএসসিতে গোল্ডেন পেয়ে নিজেকে বড় কিছু ভেবে ফেলিস না। যদি বুকে দম থেকে ভালো কোথাও চান্স পেয়ে দেখা। এমন অনেক গোল্ডেন প্রাপ্ত স্টুডেন্ট আছে যারা কোথাও চান্স না পেয়ে ন্যাশনালে গিয়ে ভর্তি হচ্ছে। ওপাশ থেকে ফোনটা কেটে গেল 2 সেকেন্ডের মধ্যে। আমার রাগে বক্ষতালি পর্যন্ত জ্বেলে উঠল। এই ছেলেটা কোনোদিন আমার সাকসেস দেখতে পায় না। নিজেকে আরও বেশি মনোনিবেশ করলাম পড়ায়। খাওয়া দাওয়া সব ছেড়ে শুধু
পড়তে থাকলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো আমার। সৃষ্টিকর্তা আমার কষ্টের সাফল্য দিয়েছিল আমাকে। শুনিয়েছিলাম বাবা নাকি পুরো এলাকায় মিষ্টি বিতরণ করছিল। এর মধ্যে বাবা আর বড় ভাই আমার সাথে দেখা করতে এসেছিল। বড় ভাই উচ্ছ্বাসিত হয়ে আমাকে জড়িয়ে ধরে রাখলো অনেকক্ষণ। আমি অবাক হয়ে ভীষণ। ছোটবেলা থেকে যার সাথে আমার সাপে নেউলে সম্পর্ক ছিল তাকে আমার সাফল্যে এতটা খুশি দেখে। ছোটবেলা থেকে খোঁটা দেওয়া আমার বড় ভাই আমার কাঁধে হাত রেখে বলেছিল, আমি জানতাম তুই পারবি। আমার অনেক ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, কিন্তু বাবা চাইতো আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। তাই আর নিজের স্বপ্ন নিয়ে আগানো হয়নি। কিন্তু তুই নিজের স্বপ্ন পূরণ করবি। যদি কোনো সমস্যা হয় বাবাকে না বলে আমাকে বলবি। তোর ভাইয়ের সবসময় তোর সাথে আছে। আমার চোখের পানি এলো। অনেক কষ্টে তাদের থেকে আড়াল করলাম। সেদিন বড় ভাইয়াকে কোনো উত্তর দিতে পারিনি। নিজের উপর ভীষণ রাগ হলো। ভাইয়াকে কতই না হিংসে করতাম আমি। তা ভাইয়া আমার চেয়ে ভালো স্টুডেন্ট হওয়ার জন্যই হোক বা আমাকে সবসময় পিঞ্চ মারার জন্য হোক, সে তো ইচ্ছে করে আমার মনে রাগ উঠিয়ে দিত যাতে করে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি ভালো করার। ভাইয়া আর বাবা চলে গেলেন, আমিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। বাড়িতে গিয়ে ঘুরে আসলাম একদিনের বেশি থাকার সুযোগ হয়নি। ভার্সিটিতে ভর্তি নিয়ে ঝুট ঝামেলা ছিল। বড় ভাইয়ের সাথে ঢাকা গেলাম। ভর্তি এলাম নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। সেখানে হোস্টেলে নিয়ে থাকা শুরু করলাম। জীবনের নানান ব্যস্ততায় কেটে গেল 4 বছর। কয়েকদিন ধরে খেয়াল করছি প্রিয় নামের একটা ফেসবুক আইডি থেকে আমার সব পোস্টে রিয়্যাক্ট দেয়। প্রথম র্যান্ডম আইডি থেকে ভেবে ইগনোর করতাম। আমার আইডি প্রাইভেট, তার উপর মেয়েদের রিকোয়েস্ট অতটা অ্যাকসেপ্ট করি না। কিন্তু প্রিয় নামের মেয়েটার আইডি কী করে অ্যাড হয়ে গেল কে জানে। রাতে শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিলাম, তখনই একটা পোস্ট সামনে এলো। প্রিয় নামের আইডিটা থেকে পোস্ট মারা হয়েছে ওর মেজো আম্মু মারা গেছে। আমি আইডির ভিতরে ঢুকলাম। মেয়েটার কোনো ছবি দেয়নি আইডিতে, কিন্তু আমাদের এলাকার কিছু পোস্ট শেয়ার করেছে। কে বুঝতে পেরে আমি কপাল চাপড়ে বললাম, শিট, এই মেয়েটা। আমার কিশোর বয়সের প্রথম আবেগ, যার কথা মস্তিষ্ক থেকে টোটালি বের হয়ে গেছিলো। আমি দেখতাম সে আমার সব পোস্টে রিয়াক্ট দিত। একদিন মন মস্তিষ্ক মেসেজ করলাম তাকে। আশা করেছিলাম রিপ্লাই দিবে না সে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে সে আমার সালামের উত্তর লিখলো। আমি দুরু দুরু বুক নিয়ে লিখলাম, তুমি শিবলির কাজিন না? শিবলির সাথে মোটামুটি ফ্রেন্ডশিপ ছিল আমার। অতটা গাঢ় সম্পর্ক না হলে মোটামুটি কথা হতো। ওপাশে রিপ্লাই করলো সে, হ্যাঁ, আর আপনি রাহেত ভাইয়ার ছোট ভাই তাই না? বুঝলাম সে চিনেছে আমাকে, শুধু অ্যাটিটিউড দেখাতে না চেনার ভান ধরলো। মুখে হাসি নিয়ে রিপ্লাই দিলাম। বেশিক্ষণ কথা হয়েছিল আমাদের। শেষে বিদায় জানার আগে সেই বলেছিল, চিনেছিলাম আপনাকে, এমনি নাটক করলাম একটু। আমি খুশিতে মোবাইল জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। তারপর থেকে টুকটাক কথা হতো আমাদের। ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনার জার্সি পরে স্টোরিতে ছবি দিল। আরেকবার বড়সড় রকমের ক্রাশ খেলাম। সেই দিনে সেই পিচ্চি মেয়েটা বড় হয়ে গেছে, আরও বেশি সুন্দর হয়ে গেছে। সেই থেকে কথা বলা বেড়ে গেল আমাদের। ওয়ার্ল্ড কাপের ম্যাচকে কেন্দ্র করে প্রতিদিন কথা হতো আমাদের। টুর্নামেন্টে আমরা দেশ নিয়ে ঝগড়া করতাম। প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে গেল আমারও। ও মেসেজ না দিলে আমি খোঁজ নিতাম, আমি মেসেজ না দিলে ও খোঁজ নিত। এভাবেই চলতো দিনগুলো। ওর এসএসসি এক্সাম শেষ হওয়ার পর আমাদের কথা আরও বেড়ে গেল। পুরো দিনে এক গাদা মেসেজ দিয়ে আমার ইনবক্স ভর্তি রাখতো, আর আমি ফ্রি হলে রিপ্লাই দিতাম প্রতিটি মেসেজের। একদিন আম্মা ফোন নিয়ে বলল, বড় ভাইয়ের জন্য মেয়ে ঠিক হয়েছে, আমি যাতে কাল বিলম্ব না করে তাড়াতাড়ি চট্টগ্রামে ফিরে যাই। আমি এক্সাইটেড হয়ে জানালাম তাকে কথাটা। সে নিজেও খুশি ছিল ভীষণ। অবশেষে আমাদের সামনাসামনি দেখা হবে। সে প্রতিদিন এটা ওটা নিয়ে বলতো কবে সে দেখবে আমাকে। চট্টগ্রামে ফিরে গেলাম, সাথে নিলাম প্রিন্সিপাল থেকে লম্বা টাইমের ছুটি। মনে মনে ছিল এক গেট ড্রপ গেলে ড্রপ যাক, তারপর আমি ভাইয়ের বিয়ে আরাম করে খেয়ে আসবো। বাড়ি পৌঁছালাম, আম্মা আমাকে দেখে কেঁদে দিল। শান্ত করে তাকে বললাম, সবার সাথে কথা বলতে বলতে সেদিন আর বাড়ি থেকে বেরোনোর সুযোগ পেলাম না। তার উপর লং জার্নিতে টায়ার্ড ছিলাম আমি। সেদিন আর কথা হয়নি তার সাথে। সকালে উঠে দেখলাম মেসেঞ্জারে 100+ মেসেজ, সব কিছু ওর ওই আইডি থেকে এসেছে। মনে মনে অপরাধ বোধ করলাম। মেয়েটা না ঘুমিয়ে পুরো রাত জেগে মেসেজ করছে আমাকে। প্রতিটা মেসেজে আমাকে দেখাতে চাওয়া তীব্র আকাঙ্ক্ষা। সকালে নাস্তা করা মাত্র এলাকার বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়ে গেলাম। বাগান সাইডে দাঁড়ালাম সবাইকে কথা বলার জন্য। প্রিয়তাকে মেসেজ দিলাম, এসেছি, তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ওদের বাড়িটা বাগানের অপর প্রান্তে, অর্থাৎ বাগানে দাঁড়ালে দেখা যায় বাড়িটা। রিপ্লাই করলো না সে। মনে মনে ভেবে নিলাম রাগ করছে হয়তো আমার উপর, কিন্তু না, সে আসলো। জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলো আমাকে। আমার চোখে চোখ পড়তে বহুভোর দৌড় দিয়ে চলে গেল। আমি মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসলাম। বাড়ি আসার দরুন বন্ধুদের সাথে অনেক জায়গা ট্যুরে যাওয়া হচ্ছিল। তাকে সব কথা বলা লাগতো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব সময় আফসোস করে বলতো,
তাও আমার সাথে যেতে মন চায়, মুক্ত পাখির মতো ডানা ঝাপটাতে মন চায়, কিন্তু তার হাত পা বাঁধা। আমি তখন সান্ত্বনা দিয়ে বলতাম, একদিন তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, সবার চোখের আড়ালে। সেদিন আমাদের কেউ কিছু বলতে পারবে না, কেউ আটকাতে পারবে না আমাদের। বিনিময়েও হাসতো, বিশ্বাস পুষে রাখতো, একদিন হয়তো সত্যি এমন হবে। এসএসসি রেজাল্ট দিল তার, শুধু একটা সাবজেক্টের জন্য জিপিএ 5 মিস হয়ে গেল। এটা নিয়ে পুরো মাথা খারাপ হোক। আমাকে ফোন দিয়ে আধ ঘন্টা কেঁদেছিল সে। আমি শান্ত করার চেষ্টা করেছিলাম, বলেছিলাম রিভিউ দাও, কিন্তু ওর বাবা মা বলেছিল রিভিউ দরকার নেই, যা পেয়েছো তাতেই শুক্রিয়া আদায় করো। আমি জোর দিয়ে বললাম রিভিউ দাও, সে রিভিউ দিল আমার কথায়। এরপর সত্যি সত্যি জিপিএ 5 এলো। অনেক খুশি ছিল সে, আমাদের ঘরে মিষ্টি পাঠালো। আমাকে একদিন মেসেজ দিয়ে বলল, আপনার কথাই তো রিভিউ দিলাম, নয়তো জীবনে আমি নিজে নিজে ডিসিশন নিতে পারতাম না। আপনাকে ট্রিট হিসেবে চকলেট খাওয়াতে চাই। আমি রিপ্লাই দিলাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। তোমার সাথে দেখা করব কি করে? সরাসরি তো আর দেখা করা সম্ভব নয়। প্রায় 4 মাস আমাদের কথা হয়, কিন্তু এর মধ্যে একদিন আমরা সামনাসামনি দেখা করতে পারিনি। একদিন আমাকে সাহস করে বলেই ফেললো, বাগানের সাইডে দাঁড়াতে পারবেন? আমি স্যারদের জন্য মিষ্টি নিয়ে যাব, দেখা হয়ে যাবে আপনার সাথে, চকলেটও দিয়ে দিতে পারবো আপনাকে। সারা রাত প্ল্যান করলাম দুজনে কিভাবে দেখা করব। কি করলে সব ঠিক হবে। রাস্তা ছাড়া আর কোনো জায়গা নেই দেখা করার। আবারও রাস্তায় কেউ দেখে ফেললে সমস্যা। প্ল্যান সেট হলো আমাদের, কিন্তু আমাদের প্ল্যানে এক বালতি পানি ঢেলে দিল ওর ভাই পিয়াস। ওকে বলল সেও নাকি যাবে ওর সাথে। প্রিয়তা মেসেজে দুঃখ প্রকাশ করে বলল, দেখা হলো না আপনার সাথে আর। আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিল। অসম্ভব খারাপ লাগলো আমার, কিন্তু কিছু করার ছিল না আমাদের। ওর ভাই সকালে ফোন দিয়ে আমাকে বলল ও নাকি একটু বাজারে যাবে। আমি কি যাব ওর সাথে? ওর ভাই আবার আমার ভালো বন্ধু ছিল। আমি রাজি হলাম যাওয়ার জন্য। সেদিন প্রথমবার সামনাসামনি দেখা হলো আমাদের। সে মাথা নিচু করে ফেললো আমাকে দেখে। তাকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা দুজনে বাজারে গেলাম। কাজ শেষ করতে করতে অনেকটা সময় অতিবাহিত হলো। পিয়াস অন্য কাজ পড়ে যাওয়ায় সে চলে গেল। আমি আবার ফিরে এলাম। ওদের স্কুলের সামনে এসে ভীষণ অবাক হলাম আমি। সে তখনও দাঁড়িয়েছিল আমার জন্য। কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়েছিল সে। ঘেমে নিয়ে একাকার অবস্থা, মুখমণ্ডলে রক্ত যাবার ন্যায় টকটকে লাল হয়ে গেছিল। আমি দৌড়ে গেলাম তার কাছে, উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করলাম, এ কি, তুমি এখনও বাড়ি যাওনি? এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? সে রাগী দৃষ্টিতে তাকালো আমার দিকে, চোখে পানি চিকচিক করছে। আমি অবাক হলাম ভীষণ। মেয়েটার রাগের কারণ খুঁজে পেলাম না। আমি কিছু বলতে যাব, তার আগে মেয়েটা ভাঙা গলায় বলল, আপনি জানেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি আপনার জন্য? কোথায় ছিলেন এতক্ষণ? আসেননি কেন? আমি হতভম্ব হয়ে তাকালাম ওর দিকে। এই নিয়ে 3 ঘন্টা হলো বাজারে গেছি, এতক্ষণ দাঁড়িয়ে থাকলো মেয়েটা, তাও আমার জন্য? কষ্ট হলো মেয়েটার জন্য, আবার মনে মনে ভালো লাগা চেয়ে গেল। যার সাথে এর আগে কোনোদিন সামনাসামনি দেখা হয়নি পর্যন্ত, তার জন্য এতক্ষণ অপেক্ষা করলো। আমি কারো কাছে এতটা গুরুত্বপূর্ণ? জানতাম না তো। নম্রকণ্ঠে তাকে বললাম, তুমি যে আমার জন্য দাঁড়াবে সেটা আমি জানতাম না। জানলেই কখনো এত দেরি করতাম না। আচ্ছা, আই এম সরি, অনেক অনেক সরি তোমাকে। কিন্তু তুমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে কেন? যখন দেখছিলে আমার আসতে দেরি হচ্ছিল, তখন তোমার উচিত ছিল না বাড়ি চলে যাওয়া? প্রিয়তা টিস্যু দিয়ে নিজের কপালে ঘাম মুছল, আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার আপনাকে একটু দেখতে মন চাইছিল, আর আপনাকে বলেছিলাম না চকলেট দিব। আর তো কোনো চান্স নেই আমাদের দেখা হওয়ার, তাই দাঁড়িয়েছিলাম। গেলে তো এ রাস্তা দিয়ে যেতেন। আমি অসহায় চোখে তাকালাম তার দিকে। শুধু চকলেট দেওয়ার জন্য এই তেজস্বী সূর্যের নিচে দাঁড়িয়ে থাকলো মেয়েটা। প্রিয়তা ব্যাগ খুলে একটা চকলেট বাক্স হাতে নিল, তারপর সেটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি মুচকি এসে হাত বাড়িয়ে নিলাম রেপিংয়ে মোড়ানো বক্সটা। প্রিয়টা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আমি ডাকলাম তাকে, প্রিয়। চমকে তাকালো আমার দিকে, হয়তো এই ডাকটায় আশা করেনি। আমি হেসে বললাম, থ্যাঙ্কস ফর ইয়োর চকলেট। সে লাজুক হেসে মাথা নোয়ায়। আমার মন চাইল ওর লজ্জায় রাঙা গাল দুটো টেনে দিতে, কিন্তু নিজেকে ইচ্ছেকে সংবরণ করলাম। এত তাড়াতাড়ি ডেসপারেট হওয়া ঠিক হবে না। আমি তাকে বললাম, বাড়ি যাওয়া যাক, তাই রোদের মধ্যে আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ও মাথা ঝাঁকিয়ে সামনে হাঁটা ধরল। দুজনে পাশাপাশি হাসছি, আর ও বক বক করেই যাচ্ছে। বাড়ির সামনে আসতে ও আমার আগে হাঁটা শুরু করলো। আমাদের বাড়ি তুলনামূলক আগে পড়ে। বাড়ি থেকে 1 মিনিট হাঁটলে ওদের বাড়ি। আমি আমার বাড়ির সামনের রাস্তার দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তার যাওয়ার দিকে। মনে মনে ইচ্ছে পোষণ করলাম সে একবার ঘাড় বাঁকিয়ে আমাকে দেখুক। সে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। আমি ঠোঁট উল্টালাম, মেয়েটি তাকালো না। ওদের বাড়ির গিয়ে গেটে সে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো, হাত দিয়ে বিদায় জানিয়ে ভিতরে ঢুকলো। সে বাড়িতে ঢুকে গেছে কিছুক্ষণ হলো। আমি তবুও রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে থাকি সেদিকে। নিজেকে 17 বছরের কিশোর মনে হচ্ছে আবার।
প্রেম ভালোবাসাকে কিঞ্চ মনে করা হলো আমি নাকি কিভাবে এক 16 বছরের কিশোরীর প্রেমে পড়ে গেলাম। মন প্রাণ সব খুইয়ে বসলাম তার কাছে। বাড়ির পাশে একটা মহিলা মাদ্রাসা ছিল, সেখানে সে প্রতিদিন কোরআন পড়তে যেত। তার ছুটি হতো বিকেল 4টায়। আছরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় তার সাথে দেখা হতো। বাড়ির পাশের মসজিদ হয়, তার সাথে কথা হতো না, শুধু দেখা হতো প্রতিদিন কয়েক সেকেন্ডের জন্য। এই কয়েক সেকেন্ড দেখাই ছিল আমাদের প্রণয়। ক্র্যাশ হতে হতে যতটুকু কথা বলা যায় শুধু সেটুকুই কথা হতো আমাদের মাঝে। ওদের স্কুল টেস্টিমোনিয়াল দেওয়ার নিয়ে সমস্যা ছিল, এটা ছিল আমাদের জন্য প্লাস পয়েন্ট। ও যতবার স্কুলে যাওয়ার জন্য বের হতো ততবার দেখা করতাম তার সাথে। সে সামনে হাঁটতো আর আমি পিছনে যেতাম। বাড়ি থেকে একটু দূরে গেলে আবার পাশাপাশি হাঁটতাম, কিন্তু এটা নিয়ে তার একটু আফসোস ছিল না। সে উল্টো আমাকে বলল, টেস্টিমোনিয়াল দিতে আরও কয়েকদিন দেরি করুক, তাহলে অনেকক্ষণ হাঁটতে পারবো আপনার সাথে, আরও টাইম স্পেন্ড করতে পারবো একসাথে। আমি হাসি, মেয়েটা কি মায়ায় বাচ্ছে আমাকে কে জানে। অবশেষে টেস্টিমোনিয়াল পাওয়া হলো তার। ভর্তি হলো সে কলেজে। প্রতিদিন কলেজে অর্ধেক রাস্তা দিয়ে আসতাম তাকে, দুজনে হেঁটে যেতাম। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত ছিল এসব। মাঝে মাঝে নিজেকে ধামাধরা প্রেমিক মনে হতো। আবেগে পড়ে কী সব করতাম। একদিন এলাকায় কয়েকজন ছেলে আমাদের দুজনকে দেখে ফেললো, এটা নিয়ে সাফার করতে হলো ওকে। এমনিতে এলাকায় কিছু মানুষ ওর পরিবারের পিছনে পড়েছিল। আমাদের এলাকায় সবগুলোই স্থায়ী পরিবার ছিল, অর্থাৎ সবারই পূর্বপুরুষ এই এলাকায় ছিল। কিন্তু ওরা নতুন আসছিল আমাদের এলাকায়, তাই ওদের পরিবারকে অনেকেই সহ্য করতে পারতো না। কয়েক বছর আগেই একটা নতুন পরিবার এসে কয়েক মাসের মধ্যে ভিটে মাটি বিক্রি করে চলে গেল। আমাদের এলাকার মানুষগুলোকে থাকতে দিল না তাদেরকে। আমার মাথায় ঢুকে না কেন তারা নতুন পরিবার আসা সহ্য করতে পারে না, কেন এলাকার মানুষগুলো তাদেরকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে। সবাই না, তবে বেশিরভাগ লোক। দুর্নাম রটালো তার নামে, তবে তার পরিবার স্ট্রং ছিল, বিধায় কেউ তাদেরকে কোনো ক্ষতি করতে পারেনি। তার বাবা বাইরে থাকতো, বাইরে দেশে থাকতো, আর তারা এলাকায় অন্য অন্য পরিবারের তুলনায় বিত্তশালী ছিল, তাই অনেকে হিংসে করতো ওদেরকে, জ্বলতো ওদের দেখে। অনেকে তাদের উদ্ঘাটন করায় পায়তারা করতো। কিন্তু তবুও একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান বস্তু হলো তার সম্মান। রাস্তায় বের হলে এলাকার ছেলেরা টিটকারি মারতো তাকে। সুন্দরী ছিল সে, তার সুন্দর মুখের মায়াবী হাসি দেখে যে কোনো পুরুষ প্রেমে পড়তে বাধ্য। সৌন্দর্য তার কাল ছিল। এলাকার অর্ধেক ছেলেই পিছনে পড়ে থাকতো তার। সে পাত্তা দিত না তাদেরকে। তার কাছে পাত্তা না পেয়ে বখাটে ছেলেগুলো দিননাম রটিয়ে দিল সে নাকি প্রেগাল। এলাকার অর্ধেক ছেলের সাথে নাকি তার প্রেমের সম্পর্ক, সবাইকে ধোকা দিয়েছে, আরও অনেক কিছু। অসম্ভব খারাপ লাগতো আমার এসব। বেশি খারাপ লাগতো এটা ভেবে তাকে আমি এসব থেকে বাঁচাতে পারিনি না। প্রতিনিয়ত আমার চোখের সামনে এসব ঘটনা ঘটছে আর আমি কিছুই করতে পারছি না তার জন্য। প্রতি রাতে কেঁদে কেঁদে বলতো আমাকে তার এসব সহ্য হচ্ছে না, এসব সে আর হীনমন্যতায় ভুগতে পারছে না, অতিষ্ঠ হয়ে গেছে। আমি কি তাকে সন্দেহ করছি, খারাপ মেয়ে ভাবছি, ছেলেগুলোর কথা বিশ্বাস করছি? আমি তাকে কিভাবে বোঝাই আমি বিশ্বাস করি তাকে? পুরো এলাকার মানুষ মিলে যদি আমায় চাক্ষুষ প্রমাণ দেয় তবুও আমি তার একটা ছোট্ট কথায় বিশ্বাস করব, সে যে আমার আত্মার সাথে জুড়ে গেছে। তার মায়াবী সুন্দর মুখের বুলি যে আমি কখনোই অবিশ্বাস করতে পারবো না কখনো। আমি তাকে সান্ত্বনা দিতে পারতাম না। তার কান্না ভেজা কণ্ঠ, আমার কথা অটোমেটিক বন্ধ হয়ে যেত। বুকে তীব্র ব্যথা অনুভব করতাম। ইচ্ছে করতো ছুটে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু আমার যে সে ক্ষমতা ছিল না। সে সবসময় বলতো আমাকে তার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে এই এলাকা ছেড়ে চলে যাওয়া। আমি বলতাম তাকে, চলে যাব একদিন তোমাকে নিয়ে, অনেক দূরে কোথাও পালিয়ে যাব, আমার স্বপ্নের জায়গা মেঘালয়ে নিয়ে যাব তোমাকে, সেখানে একটা ছোট্ট কুটির হবে আমাদের, সংসার সাজাবো তোমাকে নিয়ে, সবার নিচু দৃষ্টি থেকে একদিন তোমাকে বাঁচাবই আমি। এসব স্বপ্ন বুনতাম দুজন মিলে। সে মন দিয়ে শুনতো আমার কথা। বড় ভাইয়ের বিয়েতে পুরো এলাকার মানুষকে দাওয়াত দেওয়া হলো। তার পরিবারও দাওয়াত পেল আমাদের বাড়িতে। গায়ে হলুদের অনুষ্ঠানে সে এলো তার পরিবারের কয়েকজন সদস্যের সাথে। যেহেতু ওর বড় ভাই আমার অনেক ভালো বন্ধু ছিল, তাই আমি আগেভাবেই বলে রেখেছিলাম যাতে ওর পরিবারের সবাই নিয়ে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু লাইটিংয়ের কাজ বাকি ছিল। আমি সদর দরজার সামনে দাঁড়িয়ে তদারকি করছিলাম সেসব। পরক্ষণে আমার চোখ পড়ল লাল পাড়ের হলুদ শাড়ি পরিহিত এক হলুদ পরীর দিকে। আমি এক দৃষ্টিতে চেয়ে থাকি তার দিকে। রং বেরঙের কৃত্রিম আলোতে
তার কাজল রাঙা চোখ দেখে বুকের বাঁ পাশ চেপে ধরি। আমার কাছাকাছি আসতে সে সালাম দিল আমাকে। আমি না তাকিয়ে সালামের উত্তর দিই। বড়রা ছিল সেখানে। আমি তার দিকে তাকালে নিজের অনুভূতি সংবরণ করতে পারতাম না। সবাই বাড়ির ভিতরে ঢুকলেও বড় ভাইয়াকে হলুদ নেওয়ার সময় আড়ালে লুকিয়ে মন ভরে দেখি তাকে। এক কোণে চেয়ারে বসে সে তার চঞ্চল চোখ ঘুরিয়ে কিছু একটা খুঁজছিল। আমি জানি সে কাকে খুঁজছে। সে আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না, অধৈর্য হয়ে উঠে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে খুঁজলো কাউকে, না পেয়ে স্টেজ ছেড়ে বাইরে বেরিয়ে এলো। নির্জন জায়গায় আসতেই আমি তাকে হ্যাঁচকা টানে দেওয়ালের সাথে মিশাই। সে চোখ খিচে দাঁড়ালো, চিৎকার দিতে যাবে তার আগেই আমি তার মুখ চিপে ধরলাম। সে চোখ পিটপিট করে তাকালো আমার দিকে। আমি তার মুখ ছেড়ে দিলাম। পকেট থেকে লাল রঙের গোলাপ বের করে তার কানের পাশে গুজে দিলাম। সে নিশ্চুপ তাকিয়ে থাকে আমার দিকে। আমি মৃদু হেসে আবেগ মিশিয়ে বলি, এত সুন্দর করে সেজে এসেছো কেন? মারতে চাও আমাকে? দেখো বুকের মধ্যে এখনও টিপ টিপ আওয়াজ হচ্ছে। তোমাকে দেখলে এমন কেন হচ্ছে বলো তো? সে মায়াময় চোখে তাকিয়ে থাকে আমার দিকে। আমি নম্র কণ্ঠে অপরাধীর সুরে বলি, সরি, তোমার হাত ধরা উচিত হয়নি। আবার তোমাকে ছুঁয়ে দিয়েছি, মুখ চেপে ধরছি, কিন্তু আমার যে কিছু করার ছিল না। এত এত মানুষের মাঝে তোমাকে একা পাচ্ছিলাম না যে। ইটস ওকে, সে মাথা নিচু করে বলে। আমি দেওয়ালে হাত রেখে বলি, আমাকে কেমন লাগছে বললে না তো? সুন্দর লাগছে, সে মাথা নিচু করে উত্তর দিল। শুধু সুন্দর? অনেক সুন্দর। আমি মুচকে আসলাম। তার থেকে একটু দূরে দাঁড়িয়ে বললাম, আমার প্রিয়, এভাবে কখনো সাজবে না আর কেমন? তোমার এই অসহ্য সৌন্দর্য যে আমি খুন হয়ে যাব। তুমি কি চাও তোমার প্রেমিক অকালে প্রাণ হারাক? তার কি হলো জানি না, সে জাপটে ধরলো আমাকে, বুকে মুখ গুজে বলল, অনেক ভালোবাসি আপনাকে। বিশ্বাস করুন, আপনি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। এই জীবনের সব কিছুর বিনিময়ে আমি শুধু আপনাকে চাইব। আমাকে কখনো ছেড়ে যায়েন না বলেই আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালালো। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ডের মধ্যে কি ঘটে গেল সব মাথার উপর দিয়ে গেল। মস্তিষ্কে কিছুক্ষণ আগের ঘটনা ঢুকতেই মনে আবেগের ঢেউ আসছে পড়ল। খুশিতে বাচ্চাদের মতো করে দৌড় দিলাম প্রিয়তাকে খুঁজতে। আমার চোখের সামনে পড়তে আম্মা বলল, কী রে, কী হয়েছে তোর, এভাবে দৌড়াচ্ছিস কেন? আমি গিয়ে আম্মার গাল টেনে দিলাম। কণ্ঠ খাদে নামিয়ে বললাম, তোমার বৌমা পেয়ে গেছি আম্মা। আম্মা অবাক চোখে তাকালো আমার দিকে। আমি সেদিকে ধ্যান না দিয়ে খুশি মনে সামনে চলে গেলাম। অনেকক্ষণ খুঁজে পেলাম না তাকে। অবাক হলাম যখন দেখলাম ওর পরিবার সবাই স্টেজে থাকলেও ও নেই। আমার মনে ভয় ঢুকলো। এই ভরা বাড়ি থেকে মেয়েটা কোথায় চলে গেল? একটু আগেও তো আমার সাথে ছিল। পুরো বাড়ি খুঁজে পেলাম না তাকে। কারো থেকে জিজ্ঞাসা করতে পারছি না ওকে দেখেছি কিনা। কে আবার কী ভেবে বসবে? স্টেজে অপর দিকে লন সাইড, সেখানে গিয়ে দেখলাম এলাকার একটা ছেলে ওর হাত ধরে টানাটানি করছে। ও বারবার ছাড়াতে চাইছে, কাকুতি মিনতি করছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ছেলেটা ধরে রেখেছে। তার উপর ওলটপালট কথা বলছে তাকে। আমি গিয়ে নাক বরাবর ঘুষি মারলাম ছেলেটাকে। ছেলেটা উল্টে পড়ে গেল। আমি থেমে থাকলাম না, এগিয়ে গিয়ে আরও কয়েকটা মারলাম। প্রিয়তা আমাকে অনুরোধ করছে ছেলেটাকে ছেড়ে দিতে, আমি ছাড়লাম না। ছেলেটার নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হয়ে গেল। ওর ভাইয়া আমায় একটা ছেলেকে মারতে দেখে দৌড়ে এলো। ছেলেটার থেকে ছাড়িয়ে টেনে আনলো আমায়। ততক্ষণে আশেপাশে অনেক মানুষ ভিড় লেগে গেছে। ওর ভাইয়া আমার থেকে জিজ্ঞাসা করলো কী হয়েছে। আমি উত্তর দিলাম না, মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকলাম। প্রিয়তাকে গিয়ে জড়িয়ে ধরলো ওর ভাইকে, কেঁদে কেঁদে সব জানালো। ততক্ষণে ছেলেটার বাবা, আমার বাবাও চলে এসেছে। ছেলেটার বাবা প্রথমে আমার উপর চটলো, পরে সব শুনে চুপ হয়ে গেল। আমার বাবা জায়গা থেকে সবাইকে নিয়ে ভিতরে চলে গেল। আমি বড় বড় পা ফেলে ভিতরে চলে গেলাম। পিছনে ফিরে দেখলাম না প্রিয়তাকে। ওর কান্না ভেজানো কাজল লেপ্টে চোখ, বিধ্বস্ত মুখ আমি সহ্য করতে পারতাম না। খুন করে ফেলতাম ছেলেটাকে। কেটে গেল কয়েকটা দিন। নতুন ভাবিকে ঘরে তোলা হলো। প্রতিদিন প্রিয়তাকে কলেজে যাওয়ার পথে অর্ধেক দিয়ে আসতাম আমি। প্রতি রাতে কথা হতো আমাদের। সামনে তার জন্মদিন। তার জন্মদিনের জন্য স্পেশাল কিছু করতে হবে অবশ্যই। 12টায় উইশ করলাম তাকে। সেও খুশি হলো অসম্ভব। সকালে কলেজ যাওয়ার সময় গিফট দিলাম। সে হাসি মুখে নিল। রাতে কল দিল আমাকে, বলল ব্রেসলেটটা সুন্দর অনেক, চকলেটগুলো সব আমার ফেভারিট, আর চিরকুটটা তো অসম্ভব সুন্দর করে লিখেছেন। এত সুন্দর কবিতা লিখতে পারেন জানতাম না তো। আপনার হাতের লেখা মাশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিথিং, ওয়েলকাম। এত কিছু গিফট দিলেন, ট্রিট তো দিতে হবে। বলেন কি ট্রিট দিব? ট্রিট হিসেবে তাড়াতাড়ি বিয়েটা করে নেওয়া যাক। সে লাজুক হাসে, মিছিমিছি রাগ করে বলে, আরে বলেন না কি ট্রিট লাগবে? বাজেট 2000-এর মধ্যে। এখন দরকার নেই কিছু, বিয়ের পর সব ট্রিট একসাথে চেয়ে নেব। পুরো রাত প্ল্যান করলাম দুজনে বিয়ের পর কি কি করব, কোথায় কোথায় ঘুরতে যাব। ভাইয়ার ছুটি শেষ হয়ে আসছিল, তাই বাবা একদিন ভাইয়া আর ভাবিকে বলল,
কোথাও গিয়ে ঘুরে আসতে। ওরা রাজি হলো যেতে, কিন্তু আবদার করে বসলো আমাকেও যেতে হবে তাদের সাথে। আমি না যাওয়ার জন্য অনেক আইটাই করলাম। ওদের একান্ত সময় আমি গিয়ে কী করবো, কিন্তু ভাইয়া আর ভাবি রেগে যাচ্ছিল আমার উপর। অগত্যা যেতে হলো আমাকে। অবশেষে কক্সবাজারে যাওয়ার জন্য নির্ধারণ করা হলো। কক্সবাজারে যাওয়ার আগের দিন প্রিয়তাকে বললাম সব। সে আফসোস করে বলছে, তাও যেতে মন চাইছে আমার সাথে। আমি বললাম, একদিন যাব, দুজনে একান্ত ঘুরতে যাব। সে প্রাণবন্ত হাসে। তার হাসির ঝলকানি এপাশ থেকে শুনতে পাই আমি। পুরো রাত বকবক করার পর আর ঘুম হলো না আমার। সকালে ঢুলু ঢুলু চোখে ভাইয়া আর ভাবির সাথে রওনা দিলাম। ওখানে গিয়ে সারাদিন সারা রাত ফোনে কানের সাথে লাগিয়ে রাখতাম আমি। মাঝে মাঝে ভিডিও কলে প্রিয়তাকে কক্সবাজারের ভিউ দেখাতাম। যদিও সে কক্সবাজার বেড়াতে এসেছিল অনেকবার, তারপর সে প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে দেখতো সব কিছু। দেখার পর আফসোস করতে করতে শেষ হয়ে যেত। বারবার সমাধান করে দিত যাতে কোনো মেয়ের দিকে না তাকাই। আমি হেসে সাই জানাতাম, মাথা ঝুঁকিয়ে বলতাম সকল আদেশ পালন করা হবে তার। ট্যুর শেষ হলে বাড়ি ফিরে আসলাম। সেদিন রাতে ওর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম আমি। প্রচুর টায়ার্ড ছিলাম, তাই কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেলাম নিজেও টের পাইনি। সকাল 6টার দিকে ঘুম ভাঙলো। মেসেঞ্জারে ঢুকে দেখলাম আমি ঘুমানোর 20 মিনিট পর পর্যন্ত মেসেজ পাঠিয়েছে। আমি কপাল চাপড়ালাম কিছুক্ষণ, সরি লিখলাম তাকে। সাথে সাথে রিপ্লাই করলো সে। আমি অবাক হলাম, ঘুমাওনি? না, আমি জানতাম টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছেন আপনি, তাই অপেক্ষা করছিলাম আপনার মেসেজে। আমি স্ক্রিনে তাকিয়ে থাকি, ফোনের স্ক্রিনে। এত ভালোবাসা কোথায় রাখবো আমি? এত ভালোবাসা সইবে আমার কপালে? আমি জিজ্ঞাসা করলাম, বাইরে বের হতে পারবা? কোথায়? বাগানের সাইডে। আমি আসছি, কেউ দেখে ফেলবে? এই সাত সকালে কে দেখবে? আচ্ছা। বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকালাম, না, রাস্তায় কেউ নেই। বাগান সাইডে গিয়ে দেখলাম সে দাঁড়িয়ে আছে। আমি মৃদু হেসে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে ওড়না দিল মাথায়। চুলগুলো এলোমেলো হয়ে আছে তার। কপালের উপর ছোট ছোট চুল এসে পড়ছে। সিল্কের ওড়না ছিল বিধায় মাথা থেকে বারবার ওড়না উড়ে যাচ্ছিল। সে বারবার ওড়না টেনে দেয় মাথায়। আমি অপালক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। সে মিষ্টি এসে বলে, ট্যুর কেমন কাটলো? পুরো ট্যুর তো ভার্চুয়ালি আমার সাথে ছিল, আবার জিজ্ঞাসা করছো? সে হামি তুলল। আমি কণ্ঠ গম্ভীর করার চেষ্টা করে বললাম, রাতে ঘুমালে না কেন? জানি না, আপনার মেসেজ না আসার পর আর ঘুম আসে না আমার। ঘুম উবে যাওয়ায় তাই মোবাইল হাতে নিয়েই বসেছিলাম, কখন আপনি রিপ্লাই দেবেন। আমি তার ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিলাম। কেউ একজন সামনে থেকে চিৎকার করে বলল, তোমরা দুজনে একসাথে কি করো? আমি এসে চমকে তাকালাম। একজন মুরব্বি দাঁড়িয়ে আছেন সামনে, বড় বড় চোখ করে দেখছেন আমাদেরকে। প্রিয়তা দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। আমি আতঙ্কগ্রস্ত চোখে তাকালাম সামনে দাঁড়ানো মুরব্বির দিকে। দৌড়ে তার কাছে গেলাম, তার হাত ধরে বললাম, চাচা প্লিজ, আজকে আপনি যা দেখলেন তা কাউকে বলিয়েন না চাচা। এলাকা দুর্নাম রটে যাবে আমাদের নামে। আপনি তো আমার বাবার মতো। বাঁকা হাসলেন তিনি। মনে মনে ভাবলাম সব শেষ হয়ে গেল। কিন্তু না, তিনি আমাকে আশ্বস্ত করে বললেন, তোমার বাবা আমার অনেক ভালো বন্ধু। এছাড়া তিনি এলাকার সম্মানিত একজন মানুষ। আমি তার ছেলের নামে দুর্নাম রটাতে পারি না। তবে তুমি যা করেছো তা কি ঠিক বাবা? আমি জানি চাচা, তা ঠিক না। বিশ্বাস করুন, আমি বিয়ে করব ওকে, কিন্তু এখনও আমি আমার পড়াশোনা শেষ করতে পারিনি। চাকরি পাওয়া মাত্রই বিয়ে করব আমি ওকে। ঠিক আছে, বলবো না কাউকে। তবে মেয়েটা অতটা সুবিধার না। তুমি তো জানো কি কি কথা রটে ওর নামে। মুখের উপর বলতে মন চাইলো অনেক কিছু, কিন্তু পারলাম না। একেবারে মুরুব্বি মানুষ, দ্বিতীয়টা ঠেকাই পড়েছি এখন। আমি আবার অনুরোধ করলাম তাকে। উনি আমার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে চলে গেলেন। আমি মনে মনে স্বস্তি পেলাম, কৃতজ্ঞতা হলাম তার উপর। তার ছেলের ভাইয়ের মেহেন্দি রাতে তার ছেলেকে ভাইয়ের মেহেন্দি রাতে মেরে আত্মহত্যা করেছিলাম আমি প্রিয়তার হাত ধরে টানাটানি করার অপরাধে। আর তিনি আমার এত বড় সিক্রেট সবার কাছে থেকে লুকাবে বলে ওয়াদা করে আমি খুশি মনে বাড়ি ফিরে গেলাম। যাওয়া মাত্রই মেসেজ করলাম, প্রিয়তা যাতে চিন্তা না করে। চাচা আমাকে কথা দিয়েছে কাউকে কিছু বলবে না। তার রিপ্লাই অপেক্ষা না করে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু তিনি নিজের ওয়াদা রাখলেন না। সূর্য ওঠার আগেই পুরো এলাকায় ছড়িয়ে দিলেন প্রিয়তা একটা খারাপ মেয়ে। রূপ সদাগরের ছেলে রাফিনের সাথে রাত বিরেতে দেখা করতে গিয়েছে তাকে। তারা রাতের আধারে খারাপ কাজ করেছিল, হাতে নাতে ধরা পড়েছিল তার কাছে। সাথে আরও কিছু এক্সট্রা কথা বানিয়ে ছানিয়ে ছড়িয়ে দিল। আমার ঘুম ভাঙার আগেই বাতাসের সাথে কথাগুলো পুরো এলাকায় ছড়িয়ে গেল। কথাগুলো কানে আসতে ঘর থেকে দৌড়ে বেরোলাম। রাস্তায় যেতে সবাই কেমন করে তাকালো আমার দিকে। চায়ের দোকানে বসা মুরব্বীরা আমাকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু বলল। শুনতে পেলাম না, শোনার ইচ্ছে হলো না। প্রিয়তাদের বাসার সামনে যাওয়ার সাহসটুকু সঞ্চার করতে পারলাম না নিজের মধ্যে।
টালমাটাল পায়ে বাড়ি ফিরে গেলাম। ড্রয়িং রুমে কিছু কথা কানে আসতে পা দুটো থেমে গেল। ওই মুরব্বী আমাদের বাড়িতে এসেছেন, সাথে আরও কয়েকজন এসেছেন তার সাথে। তাদের পাশেই সোফায় বড় ভাই আর বাবা বসে আছেন। কাজের লোক এসে তাদের সামনে চা বিস্কিট সহ আরও কিছু নাস্তা রেখে গেলেন। তিনি চায়ের কাপ নিয়ে বিস্কিট ডোবাতে ডোবাতে বাবাকে বললেন, আরে আপনার ছেলের কোনো দোষ নেই, সব দোষ তো ওই মেয়ে ছলা করার। মেয়েটাকে নিয়ে কি রটে তা তো আপনি জানেন না। এলাকার ছেলেকে ফুসলিয়েছে, ছেলে মানুষ, তার উপর যুবক, সুন্দরী মেয়ের ফুসলানিতে গলে যাবে, এটাই তো স্বাভাবিক। আমার গা রি রি করে উঠল। বাবার মতো একজন মানুষের মুখে এইসব কথা শুনে আমি হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়ালাম। মন চাচ্ছিল এক্ষুনি গিয়ে খুন করি তাকে, কিন্তু আবারও বলল, রাতের অন্ধকার হাতে নাতে ধরেছি দুজন্য। অবশ্য আমাকে দেখে আপনার ছেলে অনুরোধ করেছে যাতে কাউকে কিছু না বলে, কিন্তু আপনি জানেন এসব কথা বাতাসের সাথে ছড়ায়। ওই চরিত্রহীন মেয়ে থেকে সামনে রাখবেন আপনার ছেলেকে। ব্যাস, সহ্য হলো না আর। আমি রেগে মেগে গেলাম তার সামনে। আমাকে দেখে মুরব্বী নিজের হাসি বিস্তৃত করলেন, চোখে মুখে উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে। আমি রাগান্বিত স্বরে চিৎকার করে বললাম, আপনি এসব কি বলছেন? কেন করছেন এসব? আপনি সত্যি আমাদের রাতে দেখেছিলেন? কি করেছিলাম আমরা? আমি কি বাচ্চা যে সে ফুসলিছে আর আমি ঢ্যাং ঢ্যাং করে তার কথায় রাজি হয়ে গেলাম? নিজের মেয়ের বয়সী একটা মেয়ের নামে এসব রটাতে বিবেকে বাঁধল না আপনার? আপনারও তো প্রিয়তার বয়সী একটা মেয়ে আছে। কাল যদি ওর নামে এসব রটতো তবুও কি এসব বলতেন? তিনি তাচ্ছিল্য হাসলেন, তেরা কণ্ঠে বললেন, আমার মেয়ে ওই মেয়ের মতো চরিত্রহীন না। তাকে রাত বেড়াতে ছেলেদের সাথে হাতে নাতে ধরা হয় না। আর যদি তার নামে এসব রটতো আমি জলজন্ত মাটি চাপা দিতাম তাকে। আমি হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলাচ্ছি। পাশেই বাবা মাথা নিচু করে বসে আছেন। আমি অসহায় চোখে তাকালাম তার দিকে। সবসময় বাবা উঁচু করে জবাব দেওয়া আমার বাবা আমার একটা ভুলের জন্য মাথা নিচু করে রেখেছেন। আমার যন্ত্রণায় বুকের ভিতরটা ছিঁড়ে যেতে লাগলো। আমি নিজেকে সামলে বললাম, চাচা, অর্ধেক মিথ্যে কথা বলছেন, যতটুকু ঘটেছে তার চেয়ে বেশি বাড়িয়ে বলছেন। তিনি আমার দিকে তাকালেন না। বাবাকে উদ্দেশ্য করে বলছেন, দেখছেন আপনার ছেলে শেষমেশ মিথ্যেবাদী বলছে আমাকে। আপনার সব কাজে এলাকার সব মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি আমি। সব কাজে আপনার মুশকিল আসান করার চেষ্টা করেছি আপনার ছেলের থেকে এসব শোনার জন্য। আমার রাগ লাগলো বাবাকে এইসব টানার জন্য। চিৎকার করে বললাম, বাবাকে কেন টানছেন এসবে? আমি কথা বলছি না আপনার সাথে? কেন করছেন এসব? কি ক্ষতি করছি আমি আপনার? বলা শেষ করতে পারলাম না, তার আগে ঠাস করে একটা চড় পড়ল আমার গালে। বাবা আর একটা মারতে যাবেন, তার আগে বড় ভাই এসে হাত ধরে ফেলল। আমি মাথা নিচু করে দাঁড়ালাম, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলাম। বাবা ফুঁসতে ফুঁসতে বললেন, লজ্জা করে না এসব করতে? মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস তুই, তার উপর বড় বড় কথা বলছিস আর একজনকে মিথ্যেবাদী বলছিস? গুরুজনদের সম্মান করার শিক্ষাটুকু দিতে পারলাম না আমি তোকে? রাত বিরেতে মেয়ে নিয়ে ফুর্তি করিস? আমি ভাঙা গলায় বললাম, বাবা চুপ, একদম চুপ, বাবা ডাকবি না আমাকে। তোর জন্য এত বছরের সম্মান হারাতে পারবো না আমি। চুপচাপ রুমে যা, একমুখ হতে যাতে না দেখি আমি তোকে। বাবার গলা কাঁপলো। আমি মাথা নিচু করে চলে আসলাম। সেখানে দাঁড়ানোর শক্তি পেলাম না। মুরব্বির দিকে চোখ পড়তে দেখলাম সে বাঁকা হাসছে। চোখ যেন চিৎকার করে বলছে, আমার ছেলেকে মেরেছিলি না তুই? দেখ আপন মানুষের নামে এসব শুনতে কেমন লাগে। চলে গেলাম ভিতরে। যেতে যেতে শুনতে পেলাম বাবা তাকে হাত জোড় করে বলছে, আমি আমার ছেলের তরফ থেকে ক্ষমা চাইছি আপনার কাছে, আর ওই বেয়াদবির জন্য ক্ষমা করবেন। আরে না না, আপনি ক্ষমা চেয়ে লজ্জিত করবেন না আমাকে। ছেলে মানুষ, মেয়েটার বশীভূত হয়ে গেছে, তার উপর ঢাকা থেকে পড়াশোনা করে, এসব স্বাভাবিক মনে হচ্ছে তাই ওর কাছে। আমি কিছু মনে করিনি। আমি কাঁপা কাঁপা পায়ে কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজার সাথে ঠেস দিয়ে বসে পড়লাম। মাথার চুল খামচে ধরলাম। হৃদয় টুকরো টুকরো করে কাটছে কেউ যেন। সহ্য করতে পারছি না, কান্না আটকানোর পারলাম না আর। হাত দিয়ে মুখ ঢেকে শব্দ করে কেঁদেই দিলাম। শুধুমাত্র আমার একটা ভুলের জন্য আমার বাবা কারো কাছে মাথা নিচু করে ক্ষমা চাইতে হয়েছে। আমার পবিত্র মানুষটার চরিত্রে কালি লাগছে পুরো এলাকা। আমি চেয়ে চেয়ে দেখছি আমার ছোট্ট প্রেয়সীর অপমান। তার চেয়ে যে মৃত্যু ভালো ছিল। কেন নিজের অনুভূতি সংবরণ করতে পারলাম না আমি? কেন 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 দেখা করার জন্য ডাকলাম ওকে? পুরো এলাকায় ওর নামে দুর্নাম রটে গেল। আমাকে নিয়েও কেউ কিছু বলল না। বাবার জন্য বলতে পারল না কিছু। বাবাকে এলাকার সবাই সম্মান করে অনেক। তার উপর তিনি আমাদের এলাকার মসজিদের একজন বড় সদস্য। তাই সবার ধারণা তার ছেলে এরকম অনৈতিক কাজ করতে পারে না। সব মেটার দোষ। আমার চিৎকার করে বলতে মন চায়, দোষটা সব আমার।
মেয়েটা আমাকে ঘর থেকে বের করেনি, উল্টো আমি তাকে ঘর থেকে বের করেছি। সব ভুল আমি। বাচ্চা মেয়েটাকে এভাবে দোষ দিও না তোমরা। ওর নরম মন সহ্য হচ্ছে না এসব। 2 দিন পর বের হলাম ঘর থেকে। বাবা আমার সাথে এক শব্দ কথা বলেনি এই 2 দিনে। প্রিয়তা মেসেজ বা কলের কোনো হুদিস নেই। আমি তার আশাও করতে পারি না। খাটের সাথে নিশ্চুপ পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছি। মনে হাজার হাজার ভাবনা। ভাবছি সেদিন আমি তাকে ঘর থেকে বেরোতে না বলতাম, তবে এত কিছু ঘটতোই না, পরিস্থিতি স্বাভাবিক থাকতো। বড় ভাই কক্ষে ঢুকলো, নিঃশব্দে এগিয়ে এসে আমার পাশে মেঝেতে বসলো। পিনপতন নীরবতায় কেটে গেল কিছু সময়। নীরবতা ভেঙে ভাইয়া বলল, মেয়েটাকে অনেক ভালোবাসিস তাই না? আমি ছলছল চোখে তাকালাম ভাইয়ার দিকে। ভাইয়ের কাছে টেনে জড়িয়ে ধরলো আমাকে। আমি কেঁদেই দিলাম। কাঁদতে কাঁদতে বললাম, আমি টাকা ছাড়া কী করে থাকবো রে ভাইয়া? ওর মায়াবী মুখটা যে ভুলতে পারছি না। জানো, আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ কিছু একটা করো, তাকে এনে দাও আমার কাছে। বিশ্বাস করো আর কোনো দিন কিচ্ছু চাইবো না তোমার কাছে, প্লিজ ভাইয়া। বড় ভাইয়া মাথায় হাত বুলিয়ে দিলেন আমায়, সান্ত্বনা দিয়ে বলেন, আমি বাবাকে মানানোর চেষ্টা করবো, তুই শান্ত হ, দেখি কি করা যায়। বড় ভাইয়া আশ্বাস দিলেন আমাকে। সেদিন রাতে ম্যাজিকের মতো প্রিয়তা মেসেজ করলো আমায়, বাগানের সাইডে আসেন একটু। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ফোনের দিকে। মনে মনে ভাবনা এলো, হয়তো স্বপ্ন দেখছি। চিমটি কাটলাম নিজেকে। না স্বপ্ন না, সত্যি। আমি ভয়ে ভয়ে বাগানের সাইডে গেলাম। এখানে কোথাও যেতে ভয় হয়। প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার পা থেমে গেল। কতদিন পর দেখলাম মানুষটাকে। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। শুকিয়ে গেছে মেয়েটা অনেক, চোখের নিচে ডার্ক সার্কেল, চেহারায় আবেদনময়ী ভাবটা কমেছে কিছুটা। তারপর আমার তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী মনে হলো। চোখের পানি টুপ করে পড়া থেকে আটকালাম। 2 দিনের কী অবস্থা হয়েছে মেয়েটার। সামলালাম নিজেকে। তার গালে 5 আঙ্গুলের দাগ দেখে ভুরু কুঁচকে নিলাম। লজ্জা শরম ত্যাগ করে জিজ্ঞাসা করলাম, মুখে কি হয়েছে তোমার? কি হবে? সে উদাস কণ্ঠে বলল, 5 আঙ্গুলের দাগ বসে গেছে, আর তুমি বলছো কি হবে? ও এটা আম্মু মেরেছে, অকপটে স্বীকারোক্তি। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। তার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। এই কথাটা বলতে গিয়ে কতটা স্বাভাবিক, অথচ যতবার আমার সাথে দেখা করতে আসতো ততবার ভয়ে তটস্থ হয়ে থাকতো। হয়তো সব ভয় মরে গেছে তার। আমাকে অপরাধী চোখে তাকিয়ে থাকতে দেখে সে বলল, আরে এতটা অপরাধবোধের কোনো দরকার নেই। আপনি তো কোনো দোষ করেননি, তাহলে এত গিল্টি ফিল করছেন কেন? তোমার মা তোমাকে মেরেছে তাই না? দেখো আমি কি সুন্দর গা ঢাকা দিয়ে বসে আছি। সব দোষ তোমার, আর আমি ভাজা মাছটা উল্টে খেতে জানি না। বলতে বলতে গলা ভেঙে আসলো আমার। সে খিলখিল করে হাসলো। আমি তার হাসির কারণ খুঁজে পেলাম না। অতি শোকে আমার প্রিয় কি পাগল হয়ে গেল? আমি অবাক চোখে তাকালাম তার দিকে। সে অনেক কষ্টে হাসি আটকিয়ে বলল, সুন্দর বাক্যটা। আপনি আসলেই ভাজা মাছ উল্টে খেতে জানেন না, নয়তো এলাকাবাসীর দোষ নিজের উপর নিয়ে এভাবে আমার সাথে কথা বলা বন্ধ করে দিতেন না। কি করে যোগাযোগ করতাম তোমার সাথে? কোন মুখে কল দিতাম তোমাকে? আমার জন্যই সব হলো। জানি তো আপনার চেয়ে বেশি চিনি যে আপনাকে, কিন্তু এভাবে সব দোষ নিজের ঘাড়ে নেবেন না তো। পরিস্থিতির শিকার আমরা দুজন। সেদিন যদি আমি তোমাকে বাইরে বেরোতে না বলতাম তাহলে এত কিছু ঘটতোই না। কিন্তু দেখো, পুরো এলাকাবাসী দোষ দিয়ে গেল তোমাকে। এখন আর এসব গায়ে লাগে না, সয়ে গেছে সব। আমি তার গালে আঙ্গুল ছোঁয়ালাম। কণ্ঠ খাদে নামিয়ে বললাম, অনেক ব্যথা পেয়েছো তাই না? সে মাথা নুইয়ে হাসে। পরপর বলে, এই 2 দিনে মানুষের কষ্ট, কটু কথার আঘাতের সামনে যে এই ব্যথা কিছুই না। আপনার 2 দিনের অবহেলার যন্ত্রণা সামনে এই ব্যথা নিছক সামান্য। আমি মাথা নিচু করে ফেললাম। মনে মনে শখানেক থাপ্পড় মারার ইচ্ছে পোষণ করলো নিজেকে। ইস, কেন একবার খোঁজ নিলাম না ওর? অপরাধবোধকে পাশে সরিয়ে আমার প্রিয়র খবর নেওয়া কি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়? আমাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে সে আরেকটু এগিয়ে এলো আমার কাছে। পিঞ্চ মেরে বলল, ছেলে হয়ে কাঁদছেন, লজ্জা করে না? আমি মাথা তুললাম না। সে তার নরম তুলতুলে হাত চোখের পানি মুছিয়ে দিল আমার। ভেজা গলায় বলল, আপনাকে অনেক মনে পড়বে, ভুলতে পারবো না কখনোই। আমি চকিত মাথা তুললাম। উৎকণ্ঠা নিয়ে বললাম, মনে পড়বে মানে? আর দেখা করবে না আমার সাথে? আমাদের বিয়ে হবে না প্রিয়? সে ফুপিয়ে কেঁদে উঠল। হেঁচকি তুলে বলল, এলাকা ছেড়ে যাচ্ছি কয়েকদিনের মধ্যে। আমি তবদা খেয়ে দাঁড়ালাম। কিছুটা পিছিয়ে গিয়ে বললাম, চলে যাচ্ছ মানে কি প্রিয়? কোথায় যাবে? অন্য জায়গায় জমি আছে, সেখানে চলে যাব। শুধুমাত্র এলাকার লোকের কথার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে?
আপনি জানেন না এই কয়দিন আমার পরিবারের মানুষদের কি শুনতে হয়েছে। আমি দোষ করেছি, আমাকে বলুক তারা, কিন্তু না, আমার পরিবারের মানুষদেরও বলেছে এসব। বড় ভাইয়া বের হতে পারছে না ঘর থেকে, লজ্জায় ঘরে বসে আছে 2 দিন ধরে। আমি এখানে থাকলে বাঁচতে পারবো না রাফিন, যে কোনো সময় কিছু একটা করে বসবো। সে প্রথমবার আমাকে নাম ধরে সম্বোধন করলো, কিন্তু আমি খুশি হতে পারলাম না। যেখানে আমার খুশি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেখানে আমি খুশি হয়ে কি করি? সে আমাকে নিজের হাত দেখালো, হাতে অজস্র কাটার দাগ, সব নতুন হয়ে ফুটছে। আমাকে বলল, দেখো, নিজেকে শাস্তি দেওয়ার জন্য এসব করেছি, প্রতিবার ভাইয়া বাঁচিয়ে ফেলছে, আর আজকে আম্মুর চোখে পড়ছি, তাই মেরেছে আমাকে। সবাই মিলে ডিসিশন নিয়েছে চলে যাব। আমি তার হাত ধরলাম, মনে হচ্ছিল দাগগুলো আমার হৃদয়ে আঁচড় কাটছে। আমি বললাম তাকে, বিয়ে করবা না আমাকে? কালকে যদি বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাই, রাজি করাতে পারবেন? যদি পারি, দরকার হলে বাবার পা ধরে রাখবো সারা রাত। সম্ভব না, আম্মু বলেছে আপনার নাম যাতে মুখে না নেই, তাই এলাকায় আর থাকবে না তারা। যে এলাকায় মানুষগুলো এত খারাপ, সে এলাকায় কোনো ঘরেই বিয়ে দিবে না তিনি আমাকে। এলাকার মানুষ খারাপ, কিন্তু সবাই তো না। তোমার আম্মু আমাদের ঘরে কাউকে নিয়ে খারাপ কিছু শুনেছেন? তাহলে এলাকার মানুষের দোষের শাস্তি আমি কেন পাবো? আমি কেন পাবো না আমার ভালোবাসা? বলেছিলাম আম্মুকে সেটা। বিনিময়ে গাল লাল হয়েছে আমার। তার চেয়ে বেশি কিছু বললাম না। আমি অসহায় কণ্ঠে বললাম, প্রিয়, কিছু কি করা যায় না? না রফিন, আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। কাল পরশুর মধ্যে চলে যাব। সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু আমি জানি তার মনের ভিতরে ঠিক কতটা যন্ত্রণা আছে। আমি আবার কেঁদে দিলাম। সহ্য হলো না তার। কষ্টের মাঝে হেসে দিল, নাক টেনে বলল, আপনি এত সিসকাদুনি একেবারে বাচ্চাদের মতো, কিন্তু আমার ভাগ্য যে নাই এই বাচ্চাটাকে পাবো। প্রিয়তা, আমি ভেজা গলায় বললাম। সে কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলো আমার। ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে যাবে তার আগে আটকালাম তাকে, নিজের থেকে ছাড়িয়ে নিলাম। নরম গলায় বললাম, এতটা বড় হয়ে যাওনি। আমি তোমার কেউ হই না প্রিয়। জানি না সৃষ্টিকর্তা ভাগ্যে কি রেখেছে, কিন্তু তোমাকে আমি এইভাবে ছুঁতে পারি না। আমি আমার পবিত্র মানুষের গায়ে কলঙ্কের দাগ লাগাতে পারি না। অন্যরা যায় বলুক, কিন্তু আমি তো জানি আমার প্রিয় কতটা পবিত্র। তাকে কি করে অপবিত্র করি আমি? সে মাথা নিচু করে ফেললো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি, আবেগে পড়ে গিয়েছিলাম। আবেগ জিনিসটা তো খারাপ প্রিয়তা। দেখো, এই জিনিসটা আমার থেকে তোমাকে দূরে করে নিচ্ছে। একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নিও রাফিন। আমাকে ভুলে যাইয়েন না কখনো। অল্প বয়সের ভুল ভেবে মনে রাখেন সারা জীবন। তুমি আমার প্রিয় ভুল না। সে মাথা নিচু করে ফেললো, কান্না আটকে বলল, আজ থেকে আমাকে আর কখনো মেসেজ বা কল দেবেন না আপনি। কখনো যোগাযোগ রাখবেন না। সামলে নেবেন নিজেকে। আমিও নিজেকে সামলানোর চেষ্টা করব। নিষিদ্ধ জিনিসের প্রতি আর মায়া না বাড়ানোই ভালো। আমি জানি বয়সের তুলনায় মানুষটা যথেষ্ট ম্যাচিওর, নয়তো এত বড় বড় কঠিন হৃদয়খণ্ডন কথা সে কখনোই বলতো না। নিচু কণ্ঠে বলল, যাওয়ার সময় হয়ে এসেছে রাফিন, বিদায় দিন আমাকে। আমি মলিন হেসে বললাম, বিদায়? সে চলে গেল। গেট দিয়ে ঢোকার আগে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এক হাত দিয়ে বিদায় জানালো, এক হাতে আঙ্গুল দিয়ে অন্য হাতে পড়া ব্রেসলেটটা দেখালো, যেটা আমি তাকে তার জন্মদিনে উপহার দিয়েছিলাম। আমি হাসলাম। আমার মনে পড়ে সেই ক্লাস 6-এর পড়ুয়া ছোট্ট বাচ্চাটাকে, যাকে দেখে আমি প্রথম থমকে গেছিলাম, যে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে এই গেট দিয়ে ভেতরে ঢুকছিল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সৃষ্টিকর্তা সব কিছু ভাগ্যে রাখে না, আমার ভাগ্যও তাকে রাখেনি, তাই তো পেলাম না তাকে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম হিসাব করতে পারি না। ফজরের আজান কানে আসতে ঘোর কাটলো আমার। এতক্ষণ যেন ঘোরের মধ্যে ছিলাম। কচ্ছপের গতিতে হেঁটে মসজিদে গেলাম। কোনো কিছু চিন্তা হলো না আমার, যে মানুষটা আমাকে দেখে কিভাবে তাকাবে। নামাজ পড়া শেষে কেঁদে কেঁদে দোয়া করলাম, যাতে মানুষটা আর কোনো কটু কথা শুনতে হয় না। এখান থেকে গিয়ে যাতে সে ভালো থাকে, সুখের একটা জীবন যাতে কাটাতে পারে সে। আমার দেখা করার ঠিক কয়েকদিন পর এলাকা ছেড়ে চলে গেল তারা। আমি যাইনি তার সাথে দেখা করতে। শেষবার দেখতে যেতে পারিনি তাকে। শুনেছিলাম জায়গা জমি বিক্রি করে দেওয়া হয়েছে এলাকার এক বড় ব্যবসায়ীর কাছে। তারা এখানে নিজেদের কিছু সম্পত্তি রেখে যায়নি, তবে প্রিয়তা তার একটা জিনিস রেখে গেছিল, সেটা হলাম আমি। আমাকে রেখে সে চলে গিয়েছিল, নিয়ে গিয়েছিল আমার মন প্রাণ সব। কক্ষ থেকে বের হয়নি কয়েকদিন। বাচ্চাদের মতো কাঁদছিলাম, সারাক্ষণ দৌড় দিয়ে বসেছিলাম। বের হলে আমার বুকে ব্যথা শুরু হতো। সবখানেই মনে হতো আমার প্রিয়তা আছে আমার কাছেই। বড় ভাই জিজ্ঞাসা করেছিলাম তার ফোন
নাম্বার রাখিনি কেন? রাখলে তো যোগাযোগ করতে পারতো পরবর্তীতে। আমি উত্তর দিলাম তার পরিবার চায় না আমার সাথে তার বিয়ে দিতে। এই এলাকার মানুষ তাদের সাথে যা যা করেছে, তারপরে এই এলাকার ছেলের সাথে বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বড় ভাইয়া কিছু বলেনি আর। আমি তার পরের দিন ভার্সিটিতে চলে গেলাম। এই জায়গায় থাকলে আমার দম বন্ধ হয়ে আসতো। প্রিয়তার স্মৃতি আমার পিছু ছাড়তো না, বাঁচতে দিত না আমাকে। ডায়েরি বন্ধ করলো রাফিন। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়ালো তার। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল সেটা। জানলা গড়িয়ে ঠান্ডা বুটে শুকছে কক্ষের ভিতরে। প্রচুর বৃষ্টি হচ্ছে। রাফিন বালিশের সাথে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে আতশোয়া হয়ে বসলো। প্রায় 2.5 বছর পর এই এলাকায় পা রেখেছে সে। সেদিন চলে যাওয়ার পর আর কখনো এলাকায় পা রেখেনি। মাস্টার শেষ করে কয়েক মাস আগে বিসিএস ক্যাডার হয়েছে, গভর্নমেন্ট সেক্টরে উচ্চ কর্মকর্তার জব পেয়েছে। ভেবেছিল ঢাকায় সেটেল হয়ে যাবে, শুধু মাঝে মাঝে এসে নিজের পরিবারকে দেখে যাবে। কিন্তু তার মা কান্নাকাটি করে এখানে এনেছেন তাকে। মায়ের অসুস্থতার কথা শুনে আর ঢাকায় বসে থাকতে পারেনি। কাল রাতে গায়ে হলে সম্পূর্ণ হয়েছে তার, তবে তার প্রিয়সীর সাথে নয়, তার মায়ের পছন্দ করা মেয়ের সাথে। তার মা ওয়াদার উপর ওয়াদা দিয়ে বলেছেন বিয়ে না করলে তার মরা মুখ দেখবে। আর না পেরে রাফিন রাজি হয়েছে, কিন্তু মেয়ের ছবি পর্যন্ত দেখেনি। বলেছে তার মা যার সাথে বিয়ে দিবে তার সাথেই বিয়ে হবে। রাফিন ডায়েরি জড়ালো বুকের সাথে। কাল থেকে অন্য একজনের সাথে জীবন জুড়বে তার। কাল থেকে সে আর মনে করতে পারবে না তার প্রিয়কে। মনে করলে সে তার ঠকানো হবে তার অর্ধাঙ্গিনীকে। তবুও মনের কোণে কোথাও থেকে যাবে প্রিয়। রাফিন যত্ন করে বুকের মধ্যে লুকিয়ে রাখবে তাকে। তবে সে তার বউয়ের অধিকার ক্ষুণ্ণ করবে না কখনো। একটা মেয়ে যে স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে আসে তার সবটাই পূরণ করার চেষ্টা করবে রাফিন। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে জীবন সঙ্গিনীর প্রতি ভালোবাসা সৃষ্টি করার। কিন্তু প্রিয়তাকে কি আদৌ ভুলতে পারবে সে? বাইরে থেকে কারো ডাক পড়ায় রাফিন আলমারির ভেতরে ডায়েরি রেখে কক্ষের বাইরে বেরোলো। তার বড় ভাই সহ আরও কয়েকজন নামাজ পড়তে বেরোচ্ছে ফজরের। রাফিন বের হলো তাদের সাথে। দুপুরে বরযাত্রী বেরোবে। রাফিন বসে আছে ফুল সাজানো গাড়িতে, নিষ্পলক তাকিয়ে আছে বাগান সাইডে দোতলা বাড়িটা। খালি ব্যালকনির দিকে চোখ পড়তে বুকের ভিতর কেমন জানি করে উঠল। এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো একজন ষোড়শী। রাস্তায় দাঁড়িয়ে যার হাসি মুখের দিকে অপলক তাকিয়ে থাকতো রাফিন, যার সাথে সংসার করা হাজার হাজার স্বপ্ন বুনত। এখন সব অতীত, সব। কেউ না জানুক, কিন্তু সে তো জানে কতটা ভালোবাসতো তাকে রাফিন। এখন ভালোবাসে, শুধু নিজের পাগলামিগুলো ছেড়ে দিয়েছে। মেয়েটা যে তাকে কম ভালোবাসতো না তা নয়, তবে ভাগ্যে থাকাও লাগে সব কিছু। মানুষটা কোথায় গেছে জানা নেই তার, জানতেও চায় না। জানলে হয়তো নিজেকে আটকানো সম্ভব হতো না তার পক্ষে। গাড়ি ছেড়ে দিল। রাফিন শেষবার তাকালো সেই খালি ব্যালকনির দিকে। আজ থেকে হারিয়ে বসলো সে তার প্রিয়তাকে মনের করার চেষ্টা। শুধু দূর থেকে এতটুকুই চাইবে যে যেখানেই থাকুক ভালো থাকুক, জীবনটা সুন্দর করে গুছিয়ে নিক। তার না পাওয়া ভালোবাসা সুখে থাকুক, ভালোবাসা ভালো থাক। সমাপ্ত। কেউ না জানুক। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।